WBCS অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষাটা তোমাদের আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির সেট নম্বর 3টা নিয়ে এসেছি। আর আরেকটা সেট তোমাদের হিস্ট্রির যদি সেট নিয়ে আসলে কিন্তু তোমাদের ক্লার্কশিপের যে হিস্ট্রির সবকটা প্রিভিয়াস ইয়ারের সেট কমপ্লিট হয়ে যাবে। আমি খুব চেষ্টা করব যে কালকেরই আমি প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির ক্লার্কশিপের লাস্ট সেটটা নিয়ে আসার, আর কালকে না হলে শনিবার কিন্তু আমি নিয়ে আসবই। আর আমি খুব চেষ্টা করব কালকেরই আমি হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপের সব সেটগুলো নিয়ে আসার, মানে আর একটা সেটই বাকি আছে, কালকেই নিয়ে আসার চেষ্টা করব। আর এই যে সেটগুলো কিন্তু শুধু ক্লার্কশিপ নয়, যে কোনো পিএসসির পরীক্ষা সহ সেন্ট্রালের পরীক্ষায় দেখবে উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, জানো এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে, মিসলেনিয়াসের WBCSও যে সেট করেছি তাতেও আছে। ডকট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন কে? ক্লার্কশিপ 2005-এর প্রশ্ন। কর্নওয়ালিস, ওয়েলেসলি, এলগিন, ডালহৌসি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডালহৌসি। কর্নওয়ালিস জানো যে আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট আমাদের প্রবর্তন করেছিলেন। ওয়েলেসলি করেছিলেন আমাদের আচ্ছা বলছি, দাঁড়াও একটু, এখন আমার মনে পড়ছে না ঠিক। ওয়েলেসলি। ডালহৌসি করেছিলেন হচ্ছে ডকট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন হচ্ছে ডকট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন ডালহৌসি বা লর্ড ডালহৌসি। আর ওয়েলেসলি প্রয়োগ করেছিলেন আমাদের অধীনতামূলক মিত্রতার নীতি। ঠিক আছে বন্ধুরা। আর তাহলে এখানে আর সম্বন্ধে নোট দিয়ে দিয়েছি যে একটা প্রশ্ন আছে যে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিল কে, বা সত্যবিলোপ নীতি তোমরা তো জানো যে কীভাবে মানে যে ডালহৌসি যে নীতিটা প্রয়োগ করেছিল তার মাধ্যমে আর কি রাজ্যগুলো গ্রাস করতো। কীভাবে মানে যদি কোনো রাজা আর কি নিঃসন্তান অবস্থায় মারা যেত তাহলে সেই রাজ্য পরবর্তীকালে ব্রিটিশের রাজ্যভুক্ত হতো। আর মানে সে যদি কোনো মানে ধরো দত্তক নিত, তার নিজস্ব সন্তান না থাকলে সে যদি অ্যাডপ্ট করতো তাহলেও কিন্তু সেটা গ্রাহ্য হতো না। তাই এই নিয়েই কিন্তু পরে তোমরা জানো যে বিভিন্ন রকম প্রতিবাদ হয়েছিল, বা ঝাঁসির রানী থেকে শুরু করে নানা সাহেব থেকে শুরু করে যে বিভিন্ন ঘটনাগুলো তোমরা জানো আশা করি, সেগুলো বললে অনেক বলতে হবে। তো এগুলো আসে অনেক সময় পরীক্ষায় বিভিন্নভাবে। তাহলে ডকট্রিন অফ ল্যাপস প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। আর এই নীতি প্রয়োগ করে 1848 সালে সাতারা রাজ্য তিনি দখল করেছিলেন। যেমন ধরো ওয়েলেসলি আমাদের অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স, এটা প্রয়োগ করে কিন্তু প্রথমে তার এই নীতি প্রথম কে গ্রহণ করেছিল? ওটা গ্রহণ করেছিল হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের নিজাম গ্রহণ করেছিল। এটা আছে হায়দ্রাবাদের নিজাম গ্রহণ করেছিলেন। আর আমাদের সত্যবিলোপ নীতি প্রথম করে কোন রাজ্য দখল করেছিল? সাতারা রাজ্য দখল করেছিল। এইগুলো আর কি আসে পরীক্ষাতে। মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোন সালে? এখানে প্রশ্নটা একটু ভুল লিখে ফেলেছি আমি। এখানে উচিত ছিল যে প্রশ্নটা যে মুসলিম লীগের প্রতিষ্ঠা কোথায় হয়েছিল, এই প্রশ্নটাই এসেছিল ক্লার্কশিপ 2005-এ। আমি ভুল লিখেছি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী বন্ধুরা। আলিগড়, কলকাতা, ঢাকা, বোম্বে। তাহলে আমি পুরো ডিটেলে নোট দিয়ে দিয়েছি। তাহলে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে। ঠিক আছে বন্ধুরা। আর যদি আসতো কোন সালে, তাহলে 1906 সালে। আর কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ঢাকাতে। আচ্ছা, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে ঢাকার নবাব শের খাজা সলিমুল্লাহ বাহাদুর। ঠিক আছে। আর তোমরা এই নামটাই মনে রাখবে, খাজা সলিমুল্লাহ এইভাবেই কিন্তু বেশি আসে, বা নবাব বা খাজা সলিমুল্লাহ এইভাবেই বেশি আসে। প্রথম সভাপতি কে ছিলেন মুসলিম লীগের? তৃতীয় আগা খান। আগেও কিন্তু মিসলেনিয়াসে আমি এই সম্বন্ধে নোট দিয়েছি। আর মুসলিম লীগের লাহোর অধিবেশন, মানে এই যে ধরো বিভিন্ন অধিবেশন আছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ অধিবেশন সেটাই আমি দিয়েছি। মুসলিম লীগের কোন অধিবেশনে প্রথম পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল? এইটা আছে মুসলিম লীগের লাহোর অধিবেশন, যেটা 1940 সালে সংগঠিত হয়েছিল। সেখানে কিন্তু প্রথম পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। আর এই 1940 সালের মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। আর আরেকটা অধিবেশন সম্বন্ধে আমি বলে দিচ্ছি, যেটা আমাদের জাতীয় কংগ্রেসেরই একটা অধিবেশন। তোমরা জানো যে 1916 সালে যেটা সম্পাদিত হয়েছিল, যেখানে কিন্তু ঐতিহাসিক লাকনো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। তাহলে মুসলিম লীগের মধ্যে লাকনো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। মুসলিম লীগ আর জাতীয় কংগ্রেসের মধ্যে লাকনো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। ঠিক আছে বন্ধুরা। আর কে কে সাইন করেছিল এই চুক্তিতে? বাল গঙ্গাধর তিলক আর মোহাম্মদ আলী জিন্নাহ। আর এই যে 1916 সালে যে লাকনো চুক্তিটা হয়েছিল, এই যে এর কংগ্রেসের যে অধিবেশনটা বসেছিল, কংগ্রেসের যে সভাপতিত্ব করেছিলেন এর অম্বিকাচরণ মজুমদার। আর এই 1916 সালে মুসলিম লীগের সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে বন্ধুরা, এটাও দিয়ে দিলাম যদি তোমাদের উপকারে আসে, মানে অনেক সময় জানতে। আর লাকনো চুক্তি জানো তোমরা? লাকনোতে যে অধিবেশনটা বসেছিল 1916 সালে, সেখানে ঐতিহাসিক লাকনো চুক্তি তো হয়েছিল। আর একটা জিনিস হয়েছিল, যেখানে তোমরা জানো যে মডারেট এবং এক্সট্রিমিস্ট যে কংগ্রেস যে দুটো পক্ষে ভাগ হয়ে গেছিলো, সেইটা কিন্তু আবার এখানে এসে আবার কিন্তু রিইউনাইট হয়ে গেছিলো বা একত্রিত হয়ে গেছিলো। মানে আমাদের
কংগ্রেসের যে মানে কি বলবো বাংলায় যেটা চরমপন্থী আর নরমপন্থী আবার কিন্তু একত্রিত হয়েছিল এই 1916 সালের লখনৌ অধিবেশনে। আর এই অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেছিল কে, এইটা ভালো করে মনে রাখবে, অম্বিকাচরণ মজুমদার। মুসলিম লীগেরটা নাম মনে রাখলেও হবে, ডিটেলে দিয়ে দিলাম। আর 40 সালের অধিবেশন মুসলিম লীগ, এটাও ভালো করে মনে রেখো। পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল। মেঘদূতের রচয়িতা কে, ক্লার্কশিপ 2005-এর প্রশ্ন, অপশানগুলো দেখে নিও, সোজা প্রশ্ন, সঠিক উত্তর কালিদাস। ঠিক আছে বন্ধুরা, মেঘদূতের রচয়িতা হচ্ছে কালিদাস। তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, ক্লার্কশিপ 2006-এর প্রশ্ন, অপশানগুলো দেখে নেওয়া যাক। 1526, 1556, 1761, 1764। সঠিক উত্তর কিন্তু 1761 সালের 14ই জানুয়ারি কিন্তু এই তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। এবং এই পানিপথ বর্তমানে কোথায় অবস্থিত যদি আসে জানতে চাওয়া হয়, সঠিক উত্তর হবে হরিয়ানাতে অবস্থিত। এবং যুদ্ধটা হয়েছিল আফগান আর মারাঠাদের মধ্যে। এবং যদি স্পেসিফিক্যালি বলো, আফগান দুরানি নেতা, দুরানি এম্পায়ারের উনি রাজা ছিলেন, এটা আমার লেখা উচিত ছিল দুরহানি নেতা, দুরহানি বা দুরানি, এটাই মনে রাখবে, আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। এই সম্বন্ধে আমি নোট দিয়েছি, তোমরা দেখে নিও। আর এই 14ই জানুয়ারি এই ডেটটাও কিন্তু মনে রেখো। শেরশাহের সেনাপতি কে ছিলেন, ক্লার্কশিপ 2006-এর প্রশ্ন, জয়সিংহ, দিলির খাঁ, ব্রহ্মজিৎ গড়, শায়েস্তা খাঁ। সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মজিৎ গড়। জানো এই প্রশ্নটা বহুবার রিপিট হয়। শেরশাহের সেনাপতি বা আসতে পারে, বা শেরশাহের হিন্দু সেনাপতি আসতে পারে, কে ছিলেন, ব্রহ্মজিৎ গড়। চলো পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন, ক্লার্কশিপ 2006-এর প্রশ্ন, ক্ষুদিরাম বসু, সতীশ বসু, সূর্য সেন, অশ্বিনী দত্ত। সঠিক উত্তর সূর্য সেন বা মাস্টারদা সূর্য সেন নামে যিনি পরিচিত। কত সালে কিন্তু এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা চট্টগ্রাম চিটাগাং আর্মারি রেড এরমভাবে ইংলিশে আসলে হয়, যেটা এসেছিল কত সালে হয়েছিল, 1930 সালের 18ই এপ্রিল। এই ডেটটাও তোমরা মনে রাখবে। ঠিক আছে বন্ধুরা, আর কত সালে মাস্টারদার ফাঁসি হয়, 1934 সালে 12ই জানুয়ারি কিন্তু তার ফাঁসি হয়। চলো বন্ধুরা, এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা আছে, অশোক, হর্ষবর্ধন, কনিষ্ক, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। তোমরা জানো যিনি ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। তাহলে এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে হরিসেন। ঠিক আছে বন্ধুরা, সোজা প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা আছে, সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা করা হয়েছে, যেটা হরিসেন রচিত। চলো পরের প্রশ্ন বন্ধুরা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএর প্রতিষ্ঠাতা কে, ক্লার্কশিপ 2006-এর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, মোহন সিং, লালা হরদয়াল। মানে আমি একটা পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের জন্য দেখবে 4টে এমনি নর্মাল সেট নিজে তৈরি করেছিলাম, যেটা কিন্তু কোনো পিওআইকিউ সেট নয়। সেখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্বন্ধে একটা ভালো নোট দিয়েছিলাম। এখানেও আমি বলে দিচ্ছি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে, অনেকে রাসবিহারী বসু দিয়ে দেয়, অনেকে সুভাষচন্দ্র বসু দিয়ে যায়। সেটা হবে না, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু দুটোই হবে না। সঠিক উত্তর কিন্তু হবে ক্যাপ্টেন মোহন সিং 1942 সালে সিঙ্গাপুরে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে বন্ধুরা, এবং এর ভার কিন্তু রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিচ্ছে 1943 সালে। পরে আর কি এটা আজাদ হিন্দ ফৌজ নাম দেন উনি। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন ক্যাপ্টেন মোহন সিং, 1942 সালে সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছিলেন। ভয়ানক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, ক্লার্কশিপ 2006-এর প্রশ্ন, বিদ্যাসাগর, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী। সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন, 1815 সালে। তাহলে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন, রাজা রামমোহন রায়, 1815 সালে। আর রামমোহন রায় সম্বন্ধে আমি কিন্তু ভালো শর্টস ছেড়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, ওয়ান লাইনার ভাবে আছে, তোমরা আশা করি উপকৃত হবে। শকাব্দের প্রবর্তন কে করেন, ক্লার্কশিপ 2009-এর প্রশ্ন, সমুদ্রগুপ্ত, কনিষ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শশাঙ্ক। সকলেই জানো তোমরা প্রশ্নটা, এরা কে কি প্রবর্তন করেছিলেন, সঠিক উত্তর হবে কনিষ্ক। আর কত সাল থেকে শুরু হচ্ছে, মানে যদি সময়কালটা ধরা যায় 78 খ্রিস্টাব্দ থেকে, বিভিন্নভাবে আসতে পারে যে শকাব্দ কত সাল থেকে ধরা হয়। তাহলে 78 খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই শকাব্দটা ধরা হয়। এটা প্রবর্তন করেছিলেন সম্রাট কনিষ্ক। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত, ক্লার্কশিপ 2006-এর প্রশ্ন। এই সম্বন্ধে আমি বহুবার নোট দিয়েছি, মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ারে দেখে নিও, তবু আজকে আমি দিয়েছি একটা যেটা খুব গুরুত্বপূর্ণ। আব্দুল গফর খান, মৌলানা আবুল কালাম আজাদ, সতীশচন্দ্র সামন্ত, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল আব্দুল গফর খান, এবং তিনি প্রথম ফরেনার বা অভারতীয় হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন 1987 সালে। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা পেয়েছিলেন এর পরে, আর মাদার টেরেসা কিন্তু এর আগে পেয়েছিলেন 1980 সাল নাগাদ, আমার ঠিক সালটা মনে পড়ছে না, কিন্তু তখন কিন্তু ওনার ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে গেছিল আর কি। তা সঠিক উত্তর যদি আসে যে প্রথম কোন অভারতীয় ভারতরত্ন পেয়েছেন, সঠিক উত্তর হবে সীমান্ত গান্ধী বা আব্দুল গফর খান, 1947 সালে। পোর্ট্রেট চিত্রকলায় তাৎপর্যপূর্ণ অবদান হলো, অপশানগুলো দেখে নেওয়া যাক, মুঘল চিত্রকলার, অজন্তা চিত্রকলার, রাজপুত চিত্রকলার, কলকাতা স্কুলের চিত্রকলার। মানে এই যে পোর্ট্রেট চিত্রকলায় মানে কোন যুগ
মানে কোন যুগের অবদান আছে এবারে, কিংবা বলতে পারো কোন যুগ থেকে শুরু হয়েছিল, এটাও আসতে পারে। সঠিক উত্তর হবে মুঘল চিত্রকলার। ঠিক আছে, যতদূর সম্ভব আকবরের সময়কাল থেকে কিন্তু এই পোর্ট্রেট চিত্রকলা আস্তে আস্তে ভারতবর্ষে জনপ্রিয় হয়ে উঠেছিল, এটাও আসতে পারে যে কোন রাজার সময়কাল থেকে, কোন সম্রাটের সময়কাল থেকে এই চিত্রকলা জনপ্রিয় হয়। তো ওটা হবে যে মুঘল আকবরের রাজ্যকাল থেকে কিন্তু এই চিত্রকলা কিন্তু জনপ্রিয় হয়েছিল। এটা তোমরা একটু ভালো করে চেক করে নিও। পোর্ট্রেট চিত্রকলা কিন্তু তাৎপর্যপূর্ণ অবদান, এখানে সঠিক উত্তর হবে মুঘল চিত্রকলা বা মুঘল যুগ থেকে কিন্তু এটা জনপ্রিয় হতে শুরু করে। আর স্পেসিফিক্যালি বললে আকবরের সময় থেকে। আচ্ছা, আমির খসরু কোন বাদ্যযন্ত্রের আবিষ্কর্তা ছিল? এটা মিসলেনিয়াসও এসছে, শরৎ, তবলা, সেতার, বাঁশি। সঠিক উত্তর কিন্তু সেতার হবে। এবং আমির খসরু যদি দেখো যে অপশানে সেতারও আছে তবলাও আছে, দুটো একসাথে দিয়েছে, সঠিক উত্তর সেতারই দেবে। এবার ধরো সেতার নেই, তিনটে অপশানের সাথে তবলা আছে, তখন সঠিক উত্তর তবলা হবে। আর দুটোর মধ্যে যদি দুটোই থাকে তাহলে সেতার দেবে। এবারে একটা প্রশ্ন আসছে, এই আমির খসরু বলতে অনেক জায়গায় বলা হচ্ছে এই আমির খসরু যিনি আলাউদ্দিন খলজির যিনি কোর্ট পোয়েট বা সভাকবি ছিলেন, উনি কিন্তু আলাদা। মানে আলাউদ্দিন খলজি সবাই যিনি ছিলেন উনি কিন্তু আলাদা, মানে যিনি খেয়ালের জনক বলা যায়, তাকে কাওয়ালির জনক, গজলের জনক বলা হয়, যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো, কিন্তু তিনি আলাদা। আর এই যে আমির খসরু সেতার আবিষ্কার করেছেন আর তবলা আবিষ্কার করেছেন, ইনি হচ্ছে আমাদের মিয়া তানসেন, যিনি রামতনু পান্ডে নামে আসল নাম যার, তার মানে সম্পর্কিত, মানে তার জামাতার তরফের একজন সম্পর্কিত একজন ব্যক্তি। 1800 শতকের ছিল, একজন 18 শতকে ছিল। কিন্তু আবার অনেক জায়গায় বলছে আবার এই আমির খসরু ওই আলাউদ্দিন খলজির সময় যে আমির খসরু ছিল ওই আমির খসরুই সেতার আবিষ্কার করেছে, অনেক জায়গায় বলছে। আবার অনেক জায়গায় বলছে এই আমির খসরু ওই আমির খসরু আলাদা। তো যাই হোক, তোমাদের কনফিউশনে গিয়ে দরকার নেই, আমি আগেই সম্বন্ধে বলেছি। তাহলে তোমরা জাস্ট মনে রেখো যে আমির খসরু দুটো বাদ্যযন্ত্র আবিষ্কার করেছিলেন, সেতার আর তবলা। এবারে যদি দেখো সেতার তবলা দুটোই আছে, সঠিক উত্তর সেতার দিও। আর যদি সেতার না থেকে যদি ইন্ডিভিজুয়ালি তবলা আছে তবলা দিও, আর সেতার থাকলে তো সেতার হবেই। তোমরা একটু চেক করে নিও পারলে। মোটামুটি আমির খসরু যে সেতার তবলা আবিষ্কার করেছিলেন এটা মনে রেখো। সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেন ক্লার্কশিপ 2007-এর প্রশ্ন, এটা আগের দিন WBCSE যতদূর সম্ভব এসেছিল। দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, বদরুদ্দিন তায়েবজি ও রমেশচন্দ্র দত্ত। সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। তোমরা জানো যে যাতে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আর তিনি যে বইটি লিখেছিলেন প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এখানে কিন্তু সম্পদের নিষ্কাশন বা সম্পদের নির্গমন তথ্য সম্বন্ধে দেখবে ওয়েলথ অ্যান্ড ড্রেন থিওরি, এই থিওরিটা কিন্তু এই বইতে তিনি দিয়েছিলেন। এবং তোমরা জানো যে প্রথম ভারতীয় তথা এশীয় হিসাবে তিনি ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এগুলো আসে, আমি আগের দিন নোট দিয়েছি, বহুবার নোট দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার মিসেলিনিয়াস প্রিভিয়াস সেটগুলো। আর রিসেন্টলি WBCS নয় ক্লার্কশিপের সেটগুলো, হিস্ট্রি সেটগুলো দেখলে তোমরা পেয়ে যাবে। আমার অ্যাকুরেট মনে পড়ছে না WBCS PYQ না ক্লার্কশিপের PYQতে দিয়েছিলাম। শিখ ধর্মের প্রতিষ্ঠা কে করেন? আর ওটা অপশান দিইনি, গুরু নানক, তোমরা সকলেই জানো, সোজা প্রশ্ন। তো চলো পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার নোট দিয়েছি, দেখে নেওয়া যাক। ভালো নোট আজকেরও দিয়ে দিয়েছি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তায়েবজি। সঠিক উত্তর কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি কত সালে সভাপতিত্ব করেন? 1885 খ্রিস্টাব্দে বোম্বে অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। মানে ওটাই প্রথম অধিবেশন ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের। এবং তিনি আর একটা কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে 1893 সালের এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এটাও আসতে পারে, কারণ 1885টা কমন প্রথম অধিবেশন। অনেক সময় জানতে চাওয়া হতে পারে যে উমেশচন্দ্র ব্যানার্জি যিনি কংগ্রেসের প্রথম সভাপতি, তিনি আর কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে এলাহাবাদ অধিবেশন, যেটা 1893 সালে সংগঠিত হয়েছিল। আর দাদাভাই নৌরোজি তিনটে জাতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছেন, 1886, 1893 এবং 1906 সালে। আর যদি আসে যে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি বা দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন, তখন সঠিক উত্তর হবে আমাদের দাদাভাই নৌরোজি। এবং 1886 সালের কলকাতা অধিবেশনে তিনি দ্বিতীয় সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন। এরপরেও দুটো অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছেন, 1893 ও 1906 কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং 1906 কলকাতা অধিবেশনে তিনি এই স্বরাজ শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। এটা আমার দেওয়া হয়নি, আগে আমি দিয়েছি। স্বরাজ শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন 1906 কলকাতা অধিবেশনে। আর বদরুদ্দিন তায়েবজি ছিল আমাদের প্রথম মুসলিম সভাপতি, যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। তিনি কিন্তু তৃতীয় সভাপতি। এটাও আসতে পারে যে জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছেন, তখন সঠিক উত্তর হবে বদরুদ্দিন তায়েবজি। ঠিক আছে বন্ধুরা, কত সালে? 1887 সালের মাদ্রাজ অধিবেশনে। এবং তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। যেমন দাদাভাই নৌরোজি প্রথম পার্সি সভাপতি, এরকম এটা আসে না যদিও, তাও বলে রাখলাম। আসল কথা ধরো এতগুলো তো তোমার পরপর মনে রাখা সম্ভব নয়, তবে ধরো প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইগুলো পারলে মনে রেখো যে প্রথম সভাপতিকে, দ্বিতীয় সভাপতিকে, তৃতীয় সভাপতিকে, চতুর্থ, পঞ্চম সভাপতিকে, প্রথম ইংরেজ সভাপতিকে, এইগুলো পারলে মনে রেখো।
আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর দুটো অধিবেশনে সভাপতিত্ব করেছেন, একটা হচ্ছে 1895 সালের পুনা অধিবেশনে আর 1902 সালের আহমেদাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে মুকুটহীন রাজা বলা হয়, যেন বাংলার মুকুটহীন রাজা বলা হয়। তিনি কিন্তু দুটো অধিবেশনে সভাপতিত্ব করেছেন, 1895 সালের পুনা অধিবেশন ও 1902 সালের আহমেদাবাদ অধিবেশন। ভালো করে নোটটা দিয়ে রাখলাম। আচ্ছা, এটা ডাইরেক্ট চলে এসছে, তাড়াতাড়ি বলে দিতে হবে। আচ্ছা, কোন সালে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? এটা তোমরা জানো, তোমার সঠিক আর অপশান দিইনি, সঠিক উত্তর হবে আকবর। এই আর ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। অ্যারাউন্ড 1571 থেকে 73-এর মধ্যে নির্মিত হয়েছিল, মানে সিক্রি নামে একটা শহর ছিল যতদূর সম্ভব। আকবর গুজরাট বিজয় করে 1573 সালে, এবং সেই গুজরাট বিজয়ের পর এটার নাম পাল্টে তিনি রাখেন ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি মানে বিজয়ের শহর, এইভাবে আর কি, মানে সিটি অফ কি বলবো, সিটি অফ উইন, এটারই আর কি অর্থ ছিল আর কি। এটা অতটা আসে না যে ফতেপুর সিক্রিকে স্থাপন করেছিল সেটা দিয়েও। আর এটা কিন্তু 1571 থেকে 1585 সাল অবধি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। আর এটা আছে যে জামা মসজিদ কোথায় নির্মাণ করেছেন আকবর, মানে ফতেপুর সিক্রির যে জামা মসজিদ সেটা আকবর নির্মাণ করেছেন। আরও জামা মসজিদ আছে তোমরা জানো। আর বুলান দরওয়াজা, তোমরা জানো যে গুজরাট বিজয়ের যে গুজরাট জয়টা করেছিলেন আকবর, তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু 1575 সালে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর। ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তিনি জানো যে 1575 সালেই এই ফতেপুর সিক্রিতেই কিন্তু ইবাদতখানা নির্মাণ করেছিলেন, যেখানে তোমরা জানো যে বিভিন্ন ধর্মগুরুরা কিন্তু ধর্ম নিয়ে আলোচনা করতো। এটা কি খুব আর কি বড় পদক্ষেপ নিয়েছিলেন আকবর আর কি, সব ধর্মের মধ্যে একটা আর কি মিল আনার জন্য, বা ধর্ম সহিষ্ণুতার জন্য সুলিকুল নীতি তিনি আর কি নিয়েছিলেন। মানে খুব ভালো একজন সম্রাট ছিলেন, মানে সব ধর্মের সম্বন্ধে আর কি তিনি উৎসাহী ছিলেন এবং সব ধর্ম সম্বন্ধে উদার ছিলেন। আর ইবাদতখানা ওটাও আছে, এটা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে 1575 সালে নির্মিত করেছিল। আর বুলন্দ দরওয়াজা 1575 সালে গুজরাট বিজয়ের স্মৃতি উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন, এবং গুজরাট বিজয় করেছিলেন উনি 1573 সালে। তারপরে কিন্তু এই ফতেপুর সিক্রি কিন্তু নামটা আর কি দিয়েছিলেন, বা সিক্রি নামে একটা শহর ছিল অলরেডি, আমি যতদূর জেনেছি, তোমরা চাইলে একটু দেখে নিও, এটা রাজধানী বানানটা ভুল হয়েছে। আর এটা কিন্তু মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল 85 সাল অবধি, 1571 থেকে 85 অবধি। তো চলো পরের প্রশ্ন। গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? ক্লাসিক 2007-এর প্রশ্ন, এটার অপশান দিইনি, বহুবার প্রশ্নটা এসছে তোমরা জানো। লক্ষণ সেন কিন্তু তখন লক্ষণ সেনের কোর্ট পোয়েট ছিলেন কিন্তু আমাদের জয়দেব, যিনি গীতগোবিন্দ রচনা করেছিলেন এবং সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। এটাও কিন্তু পরীক্ষায় আসে, মিসলেনিয়াসে এসে দেখবে যে গীতগোবিন্দ জয়দেব কোন ভাষায় রচনা করেছিলেন, তখন সঠিক উত্তর হবে কিন্তু আমাদের সংস্কৃত ভাষায়। আচ্ছা, মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল? ক্লাসিক 2007-এর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু WBCS-এ আগের দিন, তোমরা তো বেশি দেখছি, আমার ভিউ অনেক কমে গেছে, তোমরা দেখছো না, আমি জানি না যে আমার ভিডিওগুলোতে কি ভুল হচ্ছে বা আমি কি অপরাধ করেছি, তোমরা ভিডিওগুলো দেখছো না। যদি কার্যকরী না মনে হয় কমেন্ট করো, তবে একবার অন্তত চাইলে দেখে নিও। আশা করি ভিডিওগুলোতে থেকে তোমরা উপকৃত হবে। WBCS এই সম্বন্ধে নোট দিয়েছি আমি। মহাবলীপুরমের রথ মন্দির নির্মিত হয়েছিল, ওখানে বিভিন্ন রকম 4 রকমের মন্দির ছিল আর কি। কোশ্চেনটা আমি দেখো, আমি মনে পড়ছে না, ওখানে আমি বিভিন্ন মানে এরাতে যে মানে বিভিন্ন ধরনের পল্লব বংশ, চোল বংশে কোন কোন মন্দির নির্মাণ হয়েছিল, কোন রাজা ছিল, সেগুলো আমি ডিটেলে দিয়ে দিয়েছি, দেখলে উপকৃত হবে। একদম লেটেস্ট যে WBCS 2001-এর যে সেট নম্বর 2টা এনেছি, দিয়ে শেষ করেছি 2001-এর হিস্ট্রি সেটটা। পল্লব রাজাদের আমলে, পাণ্ড্য রাজাদের আমলে, চোল রাজাদের আমলে, চালুক্য রাজাদের আমলে। সঠিক উত্তর হচ্ছে আমাদের পল্লব রাজাদের আমলে কিন্তু মহাবলীপুরমের রথ মন্দিরগুলো নির্মিত হয়েছিল। এবং স্পেসিফিক্যালি যদি বলা হয় যে কোন রাজা নির্মাণ করেছিলেন মহাবলীপুরমের রথগুলো, তখন সঠিক উত্তর হবে কিন্তু আমাদের প্রথম নরসিংহ বর্মন। আর এই মহাবলীপুরম তোমরা এটা কি আমাদের তামিলনাড়ুতে অবস্থিত বর্তমানে। আর এই যদি 8টা প্রশ্ন ওখানে দেখবে এসছে খুব গুরুত্বপূর্ণ, যে কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন, তখন সঠিক উত্তর হবে দ্বিতীয় নরসিংহ বর্মন। আর মহাবলীপুরমের রথ নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন, দুজনেই পল্লব বংশের রাজা। ওখানে ভালো নোট দিয়ে রেখেছি, দেখবে ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করে, সব কিছু ভালো করে দেখে নিও, ওখানে আছে WBCS প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি সেট নম্বর 2-তে আমি দিয়েছি। আচ্ছা, এই প্রশ্নটা আসা যাক। পরের প্রশ্ন, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ক্লাসিক 2007-এর। সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সঠিক উত্তর কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, জানো তোমরা, যিনি বিক্রমাদিত্য নামেও পরিচিত ছিল। এবং তোমার তার আরও অনেক উপাধি ছিল আর কি, সেগুলোও তোমরা দেখে নিতে পারো। আর এই সম্বন্ধে নোট দিয়ে দিই, তিনি দ্বিতীয় শক রাজা
এটা আর কি ভুল লিখেছি আমি, এটা আর কি দ্বিতীয় শক রাজা হবে না, দ্বিতীয়টা দেখো না, ওটা আমি ভুল লিখেছি। শক রাজা তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করেন, ঠিক আছে। এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি তৃতীয় শক রাজা, মানে শক রাজা তৃতীয় রুদ্রসিংহ এটাও হতে পারে, বা দ্বিতীয়টা বাদ দাও, তিনি শক রাজা তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করেছিলেন এবং শকদের দমন করেই তিনি শকারি উপাধি ধারণ করেন। এই প্রশ্নটা দেখবে আজকের আবার এসছে, অন্যভাবে এসছে। ক্লাসিফে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট করে, মিসলেনিয়াসও করে, কিন্তু এবছর জানি না কেন প্রশ্ন রিপিট করলো না, প্রশ্ন ট্রেনটা চেঞ্জ হয়ে গেল এবছর, মিসলেনিয়াস 24 এটা হলো রিসেন্টলি। ক্লাসিফে কিন্তু প্রচুর জেনারেল স্টাডিজে কোশ্চেন দেখবেন রিপিট করছে, তোমরা ভালো করে আমার সেটগুলো দেখে যেও, আশা করি উপকৃত হবে। আর যদি দেখবে যে তোমরা এইটা তোমাদের মনেই থাকে যে শকারি উপাধি কার, দ্বিতীয় বিক্রমাদিত্য, দেখবে ওখানে দ্বিতীয় বিক্রমাদিত্য বলছি আমি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য নামেও পরিচিত। আর শকারি উপাধি কেন ধারণ করেছিলেন, উনি শকদেরকে দমন করেছিলেন বলেই কিন্তু শকারি উপাধি ধারণ করেছিলেন। স্পেসিফিক্যালি বললে শক রাজা তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করেছিলেন, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন, অপালা, লোপামুদ্রা, গার্গী এই 3 বিদেশি মহিলা কোন যুগে ছিলেন, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে অপশান মৌর্য যুগ, বৈদিক যুগ, গুপ্ত যুগ, কুষাণ যুগ। সঠিক উত্তর হচ্ছে বৈদিক যুগে ছিল অপালা, লোপামুদ্রা, গার্গী, এগুলো তোমাদের ছোটো থেকেই পড়ছো। তো চলো পরের প্রশ্ন বন্ধুরা, সত্যবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? একটু আগেই, আচ্ছা বানানটা ভুল হয়েছে, হুই হয়ে গেছে, অন্তস্থ হবে, ওটা হয়স্য হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস কোথায় প্রথম প্রয়োগ করা হয়, বা আমি যেটা বললাম যে সত্যবিলোপ নীতির প্রবর্তন কে করেন, লর্ড ডালহৌসি, এবং এই নীতি প্রয়োগ করে তিনি কোন রাজ্য প্রথম দখল করেন, ওই প্রশ্নটাই এখানে দিয়েছে, সত্যবিলোপ নীতি কোথায় প্রথম প্রয়োগ করা হয়। সঠিক উত্তর হবে সাতারা। 1848 সালে কিন্তু তিনি এই নীতি প্রয়োগ করে সাতারা রাজ্যটাকে দখল করে। এবং তোমরা ওই নোটটা তখনই বলছিলাম যে প্রশ্নটা রিপিট হবে, তাই জন্য আমি আর এখানে অপশান দিইনি, আর বহুবার নোট দিয়েছি। আর সত্যবিলোপ নীতি সম্বন্ধে, আর এই যে ধরো সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মৃত্যুতা নীতি, এগুলো একটু জেনে নিও যে অধীনতামূলক মৃত্যুতা নীতি কী ছিল, একটুখানি জেনে নিও। ওখান থেকেও আর কি ওরা এমসিকিউ ওখান থেকেই কোশ্চেনটা দেবে একটু, যেমন সত্যবিলোপ নীতি একটু ওই যে তোমার নিঃসন্তান অবস্থায় মারা গেলে কিংবা অ্যাডপ্ট চাইল্ড গ্র্যান্ড হবে না। আর অধীনতামূলক মৃত্যুতা নীতি মানে তুমি ওই ব্রিটিশ সরকারের সঙ্গে একটা অধীনতামূলক মৃত্যুতা নীতি করলে তারপরে ওরা তোমাদেরকে সিকিউরিটি দেবে, ঠিক আছে। মানে ওইগুলো একটু জেনে রাখলে আর কি ভালো হয় আর কি। আর তোমাদের ডিটেলে তো জানতেই হবে, যারা WBCS পরের বছর থেকে যারা WBCS সিরিয়াসলি যারা দাও, WBCS যারা মেন ডিসক্রিপটিভ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? ক্লাসিক 2009। এই সম্বন্ধে বহুবার নোট দিয়েছি, আজকে আর দিলাম না, শুধু ডাইরেক্ট উত্তরটা বলে দিচ্ছি, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ। বাংলার প্রথম নবাব হচ্ছে কিন্তু, স্বাধীন নবাব হচ্ছে কিন্তু মুর্শিদ কুলি খাঁ। আর তার নাম ছিল যতদূর সম্ভব হাজি মোহাম্মদ। তাকে কিন্তু এই মুর্শিদ কুলি উপাধিটা দিয়েছিলেন, মুর্শিদ কুলি খাঁ উপাধিটা দিয়েছিলেন কিন্তু ঔরঙ্গজেব। এবং তোমরা এই সম্বন্ধে ডিটেলে নোট দিয়ে রেখেছি মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার, সেগুলো দেখে নিও, বারবার নোটটা দেওয়া সম্ভব নয়। যিনি জানো যে ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন এবং মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে রেখেছিলেন মুর্শিদাবাদ। এছাড়া প্রচুর এরকম প্রশ্ন আসে। চলো বন্ধুরা পরের প্রশ্ন, কে তাকে এই বাংলার দেওয়ান নিযুক্ত করেছিল, ঠিক আছে, এইগুলো আসে পরীক্ষাতে। কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিল? ক্লাসিক 2009। আর ওই বাংলার প্রথম নবাব সম্বন্ধে মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ারের কোনো একটা হিস্ট্রি একটু 5 নম্বর কি 6 নম্বর সেটগুলো দেখে নিও, তোমরা ওখানে পেয়ে যাবে। আচ্ছা, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা একটু আগেই এসেছিল, দেখলে সরকারি উপাধি কেন গ্রহণ করছে, শকদের দমন করেছিল বলেই কিন্তু উনি সরকারি উপাধি গ্রহণ করেছিলেন, যার বিক্রমাদিত্য নামে যিনি পরিচিত। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ক্লাসিক 2009 প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেন, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী। সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। আর যদি আসে যে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল, তখন কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। এবং যদি আসে যে আমাদের একদম স্বাধীন ভারতের একদম শেষ গভর্নর জেনারেল, তখন কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। তো চলো পরের প্রশ্ন, এই সম্বন্ধে আমি বহু নোট দিয়ে রেখেছি, চক্রবর্তী রাজা গোপালাচারী এই সম্বন্ধে দেখো, তোমরা নোটগুলো দেখো, প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি সেটগুলো মিসলেনিয়াসে। রাস্তারঙ্গনী রচনা কে করেন? সঠিক উত্তরটাই দিয়ে দিয়েছে, অপশান দিইনি, কলহন। বহুবার প্রশ্নটা এসছে, তোমরা জানো। রাস্তারঙ্গনীতে কোথাকার বর্ণনা দেখতে পাওয়া যায়? কাশ্মীরের বর্ণনা দেখতে পাওয়া যায়, এই প্রশ্নটাও আসে। আচ্ছা, বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? ক্লাসিক 2009। এই সম্বন্ধে কিন্তু ডিটেলে আমি রিসেন্টলি খুব ভালো একটা শর্ট ছেড়েছিলাম, তাও আমি এখানে নোট দিয়েছি। কত সালে? 1854, 1856, 1858, 1860। সঠিক উত্তর কিন্তু 1856 সালে কিন্তু আমাদের এই বিধবা বিবাহ আইন পাস হচ্ছে, ঠিক আছে। এবং এটা জেনে রেখে দাও, 1856 খ্রিস্টাব্দের ডাইরেক্ট তারিখটাও যদি জানতে চাওয়া হয়, 26শে জুলাই, 1856 খ্রিস্টাব্দের 16ই জুলাই কিন্তু এটা ঠিক হয়েছিল যে এটা আর কি আইনটা আর কি পাস হবে, বা ধরো এটাকে কী বলবো
পুরো খসড়া প্রস্তুত করা হয়েছিল এবং 1856 খ্রিস্টাব্দে 16ই জুলাই এবং 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই কিন্তু এটা কিন্তু কার্যকরী হয়। এবং কোন রেগুলেশন দ্বারা, যেমন ধরো লর্ড উইলিয়াম বেন্টিক যে সতীদাহ প্রথা বিলুপ্ত করছেন ওটা সপ্তদশ রেগুলেশন দ্বারা, আর এটা কিন্তু পঞ্চদশ রেগুলেশন দ্বারা কিন্তু বিলুপ্ত করছে। আমি আর পুরোটা লিখিনি। যদি আসে যে বিধবা বিবাহ আইন কোন রেগুলেশন দ্বারা লর্ড ডালহৌসি বিলুপ্ত করেছিলেন, সঠিক উত্তর হবে কিন্তু পঞ্চদশ রেগুলেশন দ্বারা। আর সতীদাহ প্রথা কিন্তু ওটা কিন্তু সপ্তদশ রেগুলেশন দ্বারা বিলুপ্ত করেছিলেন। আর এই সম্বন্ধে একটু দেখে নাও, লর্ড ডালহৌসির আমলে কিন্তু বিধবা বিবাহ আইন প্রণয়ন হয়। যদি আসে যে ভারতের কোন গভর্নর জেনারেল আর কি বিধবা বিবাহ আইন প্রণয়ন করেছিলেন, সঠিক উত্তর হবে আমাদের লর্ড ডালহৌসি। আর লর্ড ক্যানিং কিন্তু এই মানে এখানটা একটুখানি লেখাটা আমার ভুল হয়েছে, মানে ধরো এটার কি লেখাটা ঠিকই আছে, মানে যদি ধরো কি বলবো, লর্ড ডালহৌসি কিন্তু এটা 1856 সালে 26শে জুলাই এটার খসড়া প্রস্তুত করে গেছিলো এবং আইনও প্রণয়ন হয়ে গেছিলো। কিন্তু এটাকে আইন পুরোপুরিভাবে পাস হচ্ছে 1857 সালে লর্ড ক্যানিং কিন্তু এটাকে সই করছে আর কি। মানে এটা পুরো মানে এটা আইনটা পাস হচ্ছে পুরোপুরিভাবে বা সই করছে কিন্তু লর্ড ক্যানিং। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। তো 1857 সালে, যদি 1856 আর 57 দুটো অপশানে দেখো কিন্তু দেখবে যে বিধবা বিবাহ আইন কত সালে পাস হয় এইভাবে আসে, সঠিক উত্তর 1856টাই দেবে। আর ওরা যদি লর্ড ক্যানিং এইভাবে জানতে চায় তাহলে কিন্তু দিয়ে দেবে যে লর্ড ক্যানিং কত সালে এটা সই করেছিল বিধবা বিবাহ আইন, যেটা লর্ড ডালহৌসি প্রচলন করে গেছিলো সেটা লর্ড ক্যানিং কত সালে সই করেছিল তখন এটা এরকম উল্লেখিত করে দেবে, তখন কিন্তু 1857 দেবে। যে কোশ্চেনে লর্ড ক্যানিং কত সালে এরমভাবে, না হলে কিন্তু তোমরা সবসময় 1856 খ্রিস্টাব্দ দেবে। আর লর্ড ক্যানিং কর্তৃক কিন্তু বিধবা আইন পাস হয়, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও। আর লর্ড ডালহৌসি মেন কিন্তু কাণ্ডারি ছিলেন, যেমন ওখানে লর্ড উইলিয়াম বেন্টিক ছিলেন। আর ওখানে যে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় যিনি চেয়েছিলেন যে সতীদাহ প্রথা বিলুপ্ত হবে, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা সকলেই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টার ফলেই কিন্তু বিধবা বিবাহ আইন কিন্তু পাস হয়েছিল, ঠিক আছে বন্ধুরা? বা উইডো রিম্যারেজ অ্যাক্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত আর কি প্রচেষ্টায় কিন্তু লর্ড ডালহৌসি এই আইনটা এনেছিলেন এবং সর্বোপরি লাস্টে কিন্তু লর্ড ক্যানিং কর্তৃক এটা পাস হয়েছিল। মানে ফাইনাল যে সই হয়েছিল তখন আমাদের লর্ড ক্যানিং কিন্তু আমাদের ভারতবর্ষের তখন শেষ মানে ভাইসরয় ছিলেন আর কি। চলো পরের প্রশ্ন বন্ধুরা, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? ক্লার্কশিপ 2009। আচ্ছা, এইটা আমি আগের দিনও এসেছি, আর এই প্রশ্নটা আমি ক্লার্কশিপ এই প্রশ্নটা আর কি তোমাদের দেখবে যে ক্লার্কশিপের প্রথম সেট নয় সেকেন্ড সেটে আমি একটা জিনিস ভুল বলে দিয়েছি, আজকে এটা বলে দিই তারপর বলছি। আর আমি ওখানে কমেন্টে লিখে দেবো, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে অবস্থিত, যেটার পূর্ব নাম ছিল ফিরোজাবাদ। মানে আদিনা মসজিদ কিন্তু আগে ফিরোজাবাদ নামে পরিচিত ছিল, বর্তমানে এটা মালদাতে অবস্থিত। আর এটা সিকান্দার শাহ আমলে নির্মিত হয়। আমাদের 2023 মানে যে লাস্ট WBCS প্রিলিটা হয়েছে সেখানে প্রশ্নটা এসেছিল যে আদিনা মসজিদ নির্মাণ কে করেন বা আদিনা মসজিদ কার আমলে নির্মাণ করা হয়। একই প্রশ্ন, সিকান্দার শাহের আমলে কিন্তু নির্মিত হয়। আর এটা বর্তমানে পান্ডুয়াতে অবস্থিত, যেটা আগের নাম ছিল ফিরোজাবাদ, এবং এটা মালদাতে অবস্থিত। আর আমি কিন্তু ওখানে সবই ঠিক দিয়েছি, আমি কিন্তু ওখানে দিয়েছি যে পান্ডুয়া হুগলিতে অবস্থিত। মানে আরেকটা পান্ডুয়া আছে যেটা হুগলিতে অবস্থিত, কিন্তু এটা আলাদা। আমি যতদূর রিসার্চ করে দেখলাম এই পান্ডুয়াটা কিন্তু মালদাতে অবস্থিত। আর আমি ওখানে দিয়ে দিয়েছি যে পান্ডুয়া বর্তমানে হুগলিতে অবস্থিত, ওটা কিন্তু ভুল হবে। আমি ওটা কমেন্টে চেক করে দেবো, কমেন্টে ওটাকে ঠিক করে দেবো বন্ধুরা। আর যখন তোমরা PDF আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করবে আমি ওখানে কারেক্ট করে দেবো, ওইটা আর কারেক্ট করা যাবে না হয়তো। এইটা এখানে এটা ঠিক আছে, আমি কমেন্ট বক্সে লিখে দেবো। আর তোমরা চাইলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো, ওখানে কিন্তু আমি ফ্রিতে কিন্তু PDFগুলো ওখানে আমি আপলোড করে দেবো, তোমরা চাইলে ডাউনলোড করে নেবে। তোমরা অনেককে আগে বলেছিলাম, বেশিজন কিন্তু এখনও জয়েন করোনি, পারলে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। ভিডিও ছাড়ার কিছুদিনের মধ্যে কিন্তু আমি ওখানে PDF ফরম্যাটে ফ্রিতে আপলোড করে দেবো নোট। চলো পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? অপশানগুলো দেখে নেওয়া যাক। হরপ্পা, বৈদিক সভ্যতা, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা। সঠিক উত্তর কিন্তু মেহেরগড় সভ্যতা, যার সময়কাল কী ছিল, মানে এই সময়কালটা ধরো বিভিন্নভাবে দেখতে পারো বিভিন্ন বইতে। আমি মোটামুটি দিয়েছি 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, বা অনেক জায়গায় দেখতে পারো যে 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ, এরকমভাবেও দেখতে পারো। আচ্ছা, এটা কে আবিষ্কার করেছিলেন? মেনলি এই নামটাই মনে রেখো, প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজ, যিনি একজন ফ্রান্সের নাগরিক ছিলেন। ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজ, এবং ওনার সঙ্গে ক্যাথরিন জারিজ ও রিচার্ড মিডো, পারলে তিনটেই মনে রেখো, কিন্তু এইটা বেশি নামটা মনে রাখবে, এই প্রশ্ন এই নামটাই বেশি আসে, জা ফ্রাঁসোয়া জারিজ। আর কত সালে? 1974 সালে। আর এর অবস্থান বর্তমানে কোথায়? মানে অবস্থানটা বিভিন্নভাবে দেওয়া যায়, মানে আমি একটা আমার মতো করে দিয়ে দিয়েছি। বেলুচিস্তান পাকিস্তানে অবস্থিত, যেটা বেলুচিস্তানের অবস্থিত হচ্ছে মেহেরগড় সভ্যতা, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, তোমরা জানো।
এবার আরও যদি ধরো ডিটেলে বলা যায় যে এটা কোথায় অবস্থিত, মানে ধরো বোলান গিরিপথের মানে কাছাকাছি, কিংবা ধরো কোয়েটা উপত্যকা থেকে, মানে এগুলো টোটালটাই পাকিস্তানে অবস্থিত, তোমরা একটু ভালো করে দেখে নিও। আমি মোটামুটি দিয়ে দিয়েছি যে বেলুচিস্তান পাকিস্তানে অবস্থিত। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আর আমি পারলে আমি কালকেরই কিন্তু ক্লার্কশিপের হিস্ট্রির পিবিএসইউর সব সেট আমি কমপ্লিট করে দেবো। আর একটা সেট আসবে, তাহলে হিস্ট্রি পিবিএসইউর ক্লার্কশিপের সব কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে, হিস্ট্রি পিবিএসই আর কোশ্চেন সব সেট কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা কিন্তু সবাই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, তাতে কিন্তু তোমরা উপকৃত হবে। তো চলো বন্ধুরা, গুড ডে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।